আচ্ছা, একটা জিনিস ভাবা যাক তো, মাত্র একটা অর্থনৈতিক সিদ্ধান্ত কি ১০০ কোটিরও বেশি মানুষের জীবনকে একেবারে আমূল পাল্টে দিতে পারে? অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু ঠিক এটাই ঘটেছিল। আজ আমরা ভারতের ইতিহাসের এমনই এক নির্ণায়ক মুহূর্তের কথা বলবো, যা দেশের গোটা অর্থনীতিকে চিরদিনের জন্য একটা নতুন পথে চালিত করেছিল। এই দুটো ছবির দিকে একবার তাকানো যাক। একদিকে আমাদের সবার চেনা অ্যাম্বাসেডর গাড়ি, যা এক সময় ছিল ভারতের রাস্তার রাজা, আর অন্যদিকে আজকের দিনের ঝলমলের সব আধুনিক গাড়ি। দুটোই তো গাড়ি, তাই না? কিন্তু আসলে এই দুটো ছবি দুটো আলাদা যুগের গল্প বলছে, একটা বিশাল অর্থনৈতিক বিপ্লবের গল্প। তাহলে আসল প্রশ্নটা হলো, এই অবিশ্বাস্য পরিবর্তনটা হলো কিভাবে? যে দেশটা ছিল বিশ্বের অন্যতম বন্ধ অর্থনীতির একটা উদাহরণ, সেই দেশটা কি করে রাতারাতি তার দরজা সবার জন্য খুলে দিল? চলুন আজ এই অসাধারণ গল্পটার গভীরে প্রবেশ করা যাক। এই বিশাল পরিবর্তনটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের একটু টাইম ট্র্যাভেল করে পেছনে যেতে হবে। চলুন আমরা ফিরে যাই ১৯৯১ সালেরও আগের ভারতে, আর দেখি ঠিক কী এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যার জন্য এই বদলটা অপরিহার্য হয়ে পড়েছিল। সেই সময়ে ভারতে একটা অদ্ভুত ব্যবস্থা চালু ছিল, যার নাম দেওয়া হয়েছিল লাইসেন্স রাজ। মানে যে কোনো ব্যবসা শুরু করতে বা চালাতে গেলে লাগতো অসংখ্য লাইসেন্স, পারমিট আর নিয়মকানুনের এক জটিল জালের মধ্যে দিয়ে যেতে হতো। সোজা কথা বলতে গেলে এই লাইসেন্স রাজ ছিল একটা অদৃশ্য শেকলের মতো, যা বেসরকারি উদ্যোগ আর নতুন চিন্তাভাবনার পথটাকেই আটকে রেখেছিল। এই ব্যবস্থার মূল ভাবনাটা ছিল প্রোটেকশনিজম বা সুরক্ষা নীতি, মানে বাইরের দুনিয়ার প্রতিযোগিতা থেকে দেশকে আড়াল করে রাখা। এর পেছনে মোটামুটি তিনটে বড় উদ্দেশ্য ছিল। ১. আত্মনির্ভর হওয়া। ২. দেশের নতুন শিল্পগুলোকে বিদেশি কোম্পানিগুলোর সাথে অসম প্রতিযোগিতা থেকে বাঁচানো। আর ৩. দেশের মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচিয়ে রাখা। আর এই সুরক্ষার জন্য সরকার দুটো প্রধান অস্ত্র ব্যবহার করত। প্রথমটা হলো ট্যারিফ, মানে আমদানি শুল্ক। এই গ্রাফটার দিকে একবার দেখুন, কি অমচমুচু একটা দেয়াল। ১৯৯১ সালের আগে ভারতে বেশিরভাগ জিনিসের ওপর আমদানি শুল্ক ছিল ১০০%-এরও বেশি। আর দ্বিতীয় অস্ত্রটা ছিল কোটা, মানে কোনো জিনিস ঠিক কতটা পরিমাণে আমদানি করা যাবে তার একটা সীমা বেঁধে দেওয়া। সব মিলিয়ে ভারতের অর্থনীতিটা হয়ে গিয়েছিল একটা বন্ধ ঘরের মতো। কিন্তু সব দেওয়ালি তো একদিন না একদিন ভাঙে, তাই না? ভারতের অর্থনীতির এই বন্ধ দরজাও ভাঙতে বাধ্য হয়েছিল, কারণ দেশটা তখন দেউলিয়া হওয়ার একেবারে দোরগোড়ায় দাঁড়িয়েছিল। চলুন সেই সংকটময় সময়টা একবার দেখে নেওয়া যাক। পরিস্থিতিটা ছিল বেশ কয়েকটি সংকটের একটা ভয়ঙ্কর মিশ্রণ। একদিকে উপসাগরীয় যুদ্ধের কারণে মুদ্রাস্ফীতি গিয়ে দাঁড়ালো প্রায় ১৭%। মানে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছিল, যা সাধারণ মানুষের জীবনকে একেবারে দুর্বিষহ করে তুলেছিল। অন্যদিকে সরকারের আর্থিক ঘাটতিও বিপদ সীমা ছাড়িয়ে গিয়েছিল, জিডিপির প্রায় ৮.৫%। সহজ ভাষায় বললে সরকারের আয় যা ছিল, খরচ হচ্ছিল তার চেয়ে অনেক অনেক বেশি। আর বছরের পর বছর ধরে লোকসানে চলা সরকারি সংস্থাগুলো এই বোঝাটাকে আরও ভারী করে তুলছিল। কিন্তু সবচেয়ে ভয়ের পরিস্থিতিটা তৈরি হয়েছিল বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে। ভারতের হাতে যেটুকু ডলার বা অন্যান্য বিদেশি মুদ্রা বেঁচেছিল, তা দিয়ে মাত্র ২ সপ্তাহের, হ্যাঁ ঠিকই শুনছেন, মাত্র ১৪ দিনের জরুরি জিনিস যেমন পেট্রোল বা ওষুধ আমদানি করা সম্ভব ছিল। তারপর কি হবে তার কোনো উত্তরই ছিল না। আর সংকট যখন একেবারে চরমে, তখন ভারত এমন একটা পদক্ষেপ নিতে বাধ্য হল, যা ছিল একটা দেশের আত্মসম্মানে বিরাট বড় এক আঘাত। বিদেশি ঋণ শোধ করতে না পেরে ডিফল্টার হওয়ার লজ্জা থেকে বাঁচতে ভারতকে তার নিজের সোনার ভাণ্ডার বন্ধক রাখতে হয়েছিল। এই গভীর সংকট থেকে বেরিয়ে আসতে ভারতের তখন স্রষ্ট সাহায্যের দরকার ছিল, আর সেই সাহায্যটা এলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF-এর থেকে। কিন্তু একটা বড় শর্ত ছিল, ভারতের এই বন্ধ অর্থনীতির দরজা খুলতে হবে, নিয়মকানুন ঢেলে সাজাতে হবে। আর IMF-এর সেই শর্ত মেনেই ভারতে এক নতুন অর্থনৈতিক দর্শনের জন্ম হল, যা খুব তাড়াতাড়ি LPG রিফর্মস নামে পরিচিত হয়ে গেল। এল মানে লিবারেলাইজেশন বা উদারীকরণ, মানে সেই লাইসেন্স রাজের অদৃশ্য শেকলটা ভেঙে ফেলা হলো। পি মানে প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণ, মানে লোকসানে চলা সরকারি কোম্পানিগুলোকে বেসরকারি হাতে তুলে দেওয়া হলো। আর জি মানে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন, অর্থাৎ গোটা বিশ্বের জন্য ভারতের অর্থনীতির দরজাটা খুলে দেওয়া হলো। তৎকালীন অর্থমন্ত্রী ড মনমোহন সিং, যিনি ছিলেন এই সংস্কারের প্রধান স্থপতি, তিনি সংসদে দাঁড়িয়ে একটা ঐতিহাসিক কথা বলেছিলেন। পৃথিবীর কোনো শক্তি এমন কোনো ধারণাকে থামাতে পারে না যার সময় এসে গেছে। আর ঠিক এই মনোভাব নিয়েই ভারতের নতুন অর্থনৈতিক পথ চলা শুরু হয়েছিল।
পরিবর্তনটা যে কতটা নাটকীয় ছিল তার একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। আগে প্রায় ১৭টা শিল্পক্ষেত্র ছিল যা শুধুমাত্র সরকারি উদ্যোগের জন্যই সংরক্ষিত ছিল। এই সংস্কারের পর সে সংখ্যাটা কমে এসে দাঁড়ালো মাত্র ৩টিতে: রেলওয়ে, প্রতিরক্ষা আর পারমাণবিক শক্তি। একবার ভাবুন তো, বেসরকারি খাতের জন্য কত বড় একটা সম্ভাবনার দরজা খুলে গেল। কিন্তু সব বড় পরিবর্তনেরই দুটো দিক থাকে, তাই না? এই সংস্কারের ক্ষেত্রেও তাই হয়েছিল। একদিকে যেমন এক নতুন ঝলমলে ভারতের জন্ম হলো, তেমনি অন্যদিকে পুরনো ভারতের একটা বড় অংশ যেন একটু পিছিয়ে পড়ল। এটা আসলে একই দেশের মধ্যে দুটো আলাদা ভারতের গল্প। আর এর ফল, সেটা পেতে কিন্তু খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি। এই গ্রাফটা দেখলেই ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। অর্থনীতিকে মুক্ত করার কি অসাধারণ প্রভাব! কয়েক বছরের মধ্যেই শিল্পবৃদ্ধির হার প্রায় 0 থেকে লাফিয়ে 11%-এরও বেশি হয়ে গেল। আচ্ছা, এই পরিবর্তনের সবচেয়ে বড় সুবিধা কারা পেল? অবশ্যই সাধারণ ক্রেতারা, যাদের সামনে পছন্দের হাজারো দরজা খুলে গেল। এই খোলা অর্থনীতির হাত ধরেই ভারতে আইটি বিপ্লবের জন্ম হলো, যা লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করল। আর এর ফলে তৈরি হলো এক বিশাল উচ্চাকাঙ্ক্ষী নতুন মধ্যবিত্ত শ্রেণী। কিন্তু সব গল্পরই তো একটা উল্টো পিঠ থাকে। এই টেবিলটা দেখুন, অর্থনীতিবিদরা যাকে মজা করে সিজার্স গ্রাফ বলেন। কেন বলেন? কারণ এটা দেখতে ঠিক একটা কাঁচির মতো। ১৯৯১-এর পর থেকে দেশের সবচেয়ে ধনী 10% মানুষের আয়ের ভাগটা রকেটের গতিতে ওপরে উঠেছে, আর অন্যদিকে দেশের মধ্যবিত্ত 40%-এর আয়ের ভাগটা কিন্তু কমেছে। এই বাড়তে থাকা আর্থিক বৈষম্যই হয়ে দাঁড়ালো এই নতুন অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই পরিবর্তনের একটা মানবিক দিকও ছিল, যেমন রাজুর মতো দেশের লক্ষ লক্ষ ছোট ব্যবসায়ের গল্প। তার কথাতেই শোনা যাক, যেই মুহূর্তে সরকার আমদানির নিয়ম আলগা করল, আমার কাস্টমাররা সস্তা বিদেশি মাল কেনা শুরু করে দিল, কারণ সেগুলোর দাম ছিল আমার তৈরি করা মালের প্রায় অর্ধেক। হঠাৎ করে আসা এই বিদেশি প্রতিযোগিতার সামনে অনেকেই আর টিকতে পারেননি। আবার শ্রমিকদের দিকটা দেখুন। সুশীলা একজন গার্মেন্ট ফ্যাক্টরির কর্মী। তার অভিজ্ঞতাটা ছিল এরকম: আমি আগে পার্মানেন্ট কর্মী ছিলাম, এখন আমাকে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতে হয়। আমার রোজগার প্রায় অর্ধেক হয়ে গেছে। বিশ্বায়নের এই অন্য মুখটা ছিল চাকরির অনিশ্চয়তা আর কমে আসা আয়। এর ফলে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো, যাকে বলা হয় কর্মসংস্থানহীন বৃদ্ধি বা জবলেস গ্রোথ। এই ডোনার চার্টটার দিকে তাকালেই বিষয়টা বোঝা যাবে। দেখুন, জিডিপিতে পরিষেবা খাতের এই নীল অংশটা কত বড় হয়ে গেছে, আর কৃষির এই সবুজ অংশটা কিভাবে সংকুচিত হয়েছে। মানে দেশের অর্থনীতি তো বাড়ছিল, কিন্তু সেই বৃদ্ধিটা মূলত আসছিল সার্ভিস সেক্টর থেকে, যার যথেষ্ট পরিমাণে নতুন চাকরি তৈরি করতে পারছিল না। তাহলে এই পুরো আলোচনাটার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ১৯৯১-এর সংস্কার ভারতকে একবিংশ শতাব্দীর জন্য প্রস্তুত করে দিয়েছিল। কিন্তু অন্যদিকে আর্থিক বৈষম্য আর সুষম উন্নয়নের চ্যালেঞ্জগুলো আজও আমাদের সামনে রয়ে গেছে। এক কথায় বলতে গেলে, এই সংস্কার একদিকে যেমন প্রচুর সম্পদ তৈরি করেছে, তেমনি অন্যদিকে সমাজে গভীর বিভেদও তৈরি করেছে। তাই আজকের সবচেয়ে বড় প্রশ্নটা হয়তো এটাই যে নতুন ভারতের নকশা সেদিন তৈরি করা হয়েছিল, তা কি আজও অসম্পূর্ণ? আর যদি তাই হয়, তাহলে সেই নকশাটা সম্পূর্ণ করার জন্য পরবর্তী পদক্ষেপগুলো কী হওয়া উচিত, এটা ভাবার বিষয়।